আসসালামু আলাইকুম। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে গাজার 10 লাখ শিশু মৌলিক প্রয়োজনীয়তা পূরণ হওয়া ছাড়াই বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, কারণ সেখানে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে এবং ইসরায়েল সব ধরনের সহায়তা অবরুদ্ধ করে রেখেছে। এদিকে সর্বশেষ মঙ্গলবার রাতে ইসরায়েল মাত্র এক রাতে বিমান হামলা চালিয়ে 300-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার অধিকাংশই শিশু। ইসরায়েলি এই নৃশংস হামলার মধ্য দিয়ে যা হামাসের সাথে 2 মাসের নাজুক যুদ্ধবিরতি ভেঙে গেছে, অন্তত এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। আরও জানবো এবারের প্রতিবেদনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের অনেকেই শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পরও সামান্য পরিমাণ অনুশোচনা না করে উল্টো দম্ভ ভরে জানিয়েছেন যে তিনি নিজেই সেনাবাহিনীকে হামলা করতে নির্দেশ দিয়েছেন, যাতে যুদ্ধবিরতি আলোচনাকে আরও ত্বরান্বিত করা যায়। কি নির্মম ও ভয়াবহ যুক্তি! অথচ বিশ্বের সকল শান্তিকামী ও সচেতন মানুষ জানেন যে ইসরায়েলের, বিশেষ করে দেশটির বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার উগ্রবাদী সহযোগীদের অসহযোগিতার কারণেই যুদ্ধবিরতি চুক্তি বা আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। হামাসের প্রতিনিধিরা আলোচনার অগ্রগতির জন্য উদার মন নিয়ে কায়রো ও দোহায় ঘুরে বেড়ালেও ইসরায়েল কখনোই যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বে যেতেই আগ্রহী হয়নি। অথচ প্রথম যখন 19শে জানুয়ারি যুদ্ধবিরতি চালু হয়েছিল, তখনই এমনও সিদ্ধান্ত হয়েছিল যে 3টি পর্যায়ে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে। কিন্তু প্রথম পর্বের শেষ দিকে থেকেই ইসরায়েল গড়িমসি শুরু করে। হামাস চুক্তিমতো তাদের হাতে থাকা জিম্মিদের ছেড়ে দিলেও এর প্রতিক্রিয়ায় ইসরায়েলিদের বিভিন্ন কারাগার থেকে যে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল, তারা তা দেয়নি। কয়েকদিন সময় নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকেই ইসরায়েল আর যুদ্ধবিরতি কার্যকরে আগ্রহ দেখায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই জঘন্য হামলার পর একটি বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তি দিয়ে হামাসের বিরুদ্ধে কাজ করবে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। অন্যদিকে গাজা শাসনকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের এই হামলাকে 19শে জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি একতরফাভাবে বাতিল করার শামিল বলে মনে করছে। নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে, যা গাজার বন্দীদের অজানা পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। হামাস তাৎক্ষণিক একটি বিবৃতিতে আরব ও ইসলামিক দেশগুলোর জনগণ সহ বিশ্বের স্বাধীন মানুষদের রাস্তায় নেমে ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সব প্রচেষ্টা ইচ্ছাকৃতভাবে নস্যাৎ করার জন্য দায়ী করেছে। ইসরায়েলের এবারের হামলাগুলো মূলত ঘনবসতিপূর্ণ এলাকায় অস্থায়ী স্কুল এবং আবাসিক ভবনগুলোতে চালানো হয়েছে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিল। নিহতদের মধ্যে নবজাতক শিশুরা, নারী এবং বৃদ্ধরা ছিলেন। ইসরায়েল এই বর্বর হামলাটি এমন সময় পরিচালনা করল যখন খোদ ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এডওয়ার্ড বেইগবেদারি স্বীকার করে নিয়েছেন যে গাজার 10 লাখ শিশু মৌলিক প্রয়োজনীয়তা ছাড়াই বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। শত শত হাজার মানুষ পরিষ্কার পানি ও স্যানিটেশনের অভাবে ভুগছে। পানি একটি মৌলিক মানবাধিকার, যা কেউ অস্বীকার করতে পারে না। ইউনিসেফ ও তাদের সহযোগীরা জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে, কিন্তু শুধুমাত্র একটি স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশই সত্যিকার অর্থে সেখানকার মানুষের প্রাণ রক্ষা করতে পারে, আর কিছুই নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের না খাইয়ে হত্যা করার কৌশলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন। কাতারের দোহায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং গাজার জ্যেষ্ঠ মানবিক ও পুনর্গঠন সমন্বয়কারী সিগরিড গাগের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে কাতার ও
ও জাতিসংঘের সম্পর্ক এবং তা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা তাদের দ্বিপাক্ষিক বৈঠকে গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে মানবিক সহায়তা কার্যক্রমের চ্যালেঞ্জ এবং গাজার সব অঞ্চলে টেকসই ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর উপায় নিয়েও আলোচনা করেছেন। শেখ মোহাম্মদ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যে তারা যেন গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির সমাধানে দায়িত্ব গ্রহণ করে এবং ইসরায়েলি দখলদার বাহিনীর নিষ্ঠুর যুদ্ধের অংশ হিসেবে অনুসৃত অনাহার নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এই মাসের শুরুতে ইসরায়েল গাজার সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং হামাসকে নতুন যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করার উদ্দেশ্যে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে উপত্যকার একমাত্র পানি শোধনাগার কার্যত বন্ধ হয়ে গেছে এবং ফিলিস্তিনিরা বিশুদ্ধ পানির উৎস থেকে বঞ্চিত হয়েছে। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকো আলবানেজ ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে গণহত্যার সতর্ক বার্তা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, ইসরায়েলের গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার অর্থ হল পানির পরিশোধন কেন্দ্রগুলোর অচল হয়ে যাওয়া। এটি কার্যকর হলে সেখানে বিশুদ্ধ পানির অভাব দেখা দেবে। আর আন্তর্জাতিক রেড ক্রস কমিটিও সতর্ক করেছে যে গাজায় মানবিক সহায়তা স্থগিত করা, বিশেষ করে একমাত্র পানি শোধনাগারের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গোটা উপত্যকাকে চরম মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করা ত্রাণ কর্মীরা এএফপিকে জানিয়েছেন যে ইসরায়েল সম্প্রতি যেসব কঠোর নিয়ম নতুন করে চালু করেছে সেগুলোর প্রভাবে গাজায় চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা ইতিমধ্যেই প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ত্রাণ সংস্থাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্রমবর্ধমান বাধার মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন কোগাট নামক শীর্ষস্থানীয় একটি এনজিও কর্মকর্তা। কোগাট দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি কার্যক্রম তদারকি করে আসছে। তাদের পর্যবেক্ষণ হল, যখনই এনজিও গাজায় ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার জন্য কোনো পরিকল্পনা প্রণয়ন করে, তখনই ইসরায়েল দুরভিসন্ধির অংশ হিসেবে নতুন করে বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করে। এনজিওগুলো ইসরায়েলের এই অপকৌশলকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে। কোগাটের ওই কর্মকর্তা ও অন্যান্যরা এসব মন্তব্য করার সময় তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন, কারণ তারা ভয় পাচ্ছেন যে পরিচয় জানাজানি হলে অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের কার্যক্রমের উপর ইসরায়েল হয়তো নিষেধাজ্ঞা আরোপ করবে। এনজিও কর্মকর্তারা এমনও বলছেন যে গাজায় সহায়তা পৌঁছানো এবং মানবিক নীতিগুলো মেনে চলা, পশ্চিম তীরে প্রবেশের নিষেধাজ্ঞা সবকিছু একসঙ্গে দেখলে মনে হয় যেন এই অঞ্চলগুলোতে কোনো মহাপ্রলয় সংগঠিত হচ্ছে। ত্রাণকর্মীরা এই প্রসঙ্গে বলেন, আমাদের হাতে যেন একটি আগুন নেভানোর যন্ত্র রয়েছে, যা দিয়ে পারমাণবিক বিস্ফোরণ থামানোর চেষ্টা করছি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিস্ক এক বিবৃতিতে ইসরায়েলের গাজায় জনগণের উপর চাপিয়ে দেওয়া শ্বাসরুদ্ধকর অবরোধের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ১৬তম দিনে এসে গাজায় অবরোধের মাত্রা আরও তীব্রতর হয়েছে। দখলদারের নিষ্ঠুরতাগুলো মৌলিক মানবিক মূল্যবোধের প্রতি তাদের উপেক্ষা ও অমর্যাদারই বহিঃপ্রকাশ। জরুরি সরবরাহ প্রবেশে বাধা দিয়ে দখলদার ইসরায়েল সরাসরি গাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে রোগী, বৃদ্ধ, শিশু এবং প্রতিবন্ধীদের হত্যা করার টার্গেট করেছে। এই ব্যক্তিরাই এখন নেতানিয়াহুর নতুন হত্যার তালিকার শীর্ষে। তিনি আরও বলেন, এই অবরোধ একটি সম্পূর্ণ গণহত্যা এবং একটি নথিভুক্ত যুদ্ধাপরাধ। এর মোকাবেলায় গাজার ২০ লাখ মানুষকে রক্ষা করার জন্য আরব ও ইসলামী দেশগুলো সহ শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
এদিকে গাজা উপত্যকায় 10টি দাতব্য খাদ্য রান্নাঘর এবং অন্যান্য মানবিক সেবা পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, ইসরায়েলের সকল মানবিক সহায়তা অবরোধের পর এখন মাত্র 2টি খাদ্য বিতরণ কেন্দ্র চালু রয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহত থাকায় হাজার হাজার মানুষের জন্য খাদ্য সরবরাহকারী দাতব্য সংস্থাগুলো শুধু কমিউনিটি কিচেন নয়, বরং সার্বিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। যে কয়েকটি এখনও চালু রয়েছে সেগুলো ধীরে ধীরে কার্যক্রম কমিয়ে আনছে, কারণ রান্নার গ্যাস, পানি এবং অন্যান্য জরুরি সামগ্রী আর পাওয়া যাচ্ছে না। বাজারগুলোতে পণ্য শেষ হয়ে গেছে, আর যেটুকু আছে তার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যেসব কমিউনিটি রান্নাঘর দিন কয়েক আগেও হাজার হাজার মানুষকে খাওয়াতো, তারাই এখন তীব্র সংকট ও ক্রমবর্ধমান দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়েছেন। কমিউনিটি রান্নাঘরগুলো গাজার হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের জন্য জীবন রক্ষাকারী ছিল, কিন্তু সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় মানবিক সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। গাজায় কোনো খাবার নেই, গ্যাস নেই, কাঠ নেই, পানি নেই। এই রান্নাঘরগুলো চালিয়ে রাখার মতো অবশিষ্ট কিছুই নেই। এই পরিস্থিতিতে গাজায় ক্ষুধার থাবা আরো শক্ত হচ্ছে, অর্থাৎ ইসরায়েল একদিকে খাবারের অভাবে ক্ষুধার কষ্ট দিয়ে আর অন্যদিকে আকাশপথে বিমান হামলার মাধ্যমে গাজার মানুষগুলোকে হত্যার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।